উফ, ঠান্ডাটা এবার বেশ জমিয়ে পড়েছে, কিন্তু কুয়াশায় চারিদিকে কিছুই দেখতে পাওয়া যাচ্ছে না। হ্যাঁ, একেই গ্রামে সেরকম আলো নেই, তার উপরেই কুয়াশায় চারিপাশ কিছুই টের পাওয়া যাচ্ছে না। এ তো কেবল শীতের শুরু রে জগা। আর শীতকালে জাঁকিয়ে ঠান্ডাটা না পড়লে মজাটা কোথায় বলতো? ও বিশুখুড়ো, বলি আজকে একটা ভূতের গল্প হবে নাকি? এই কনকনে শীতের রাতে আগুনের সামনে বসে ভূতের গল্প শুনতে বেশ মজা লাগবে। আর অনেকদিনও হয়ে গেছে তোমার গল্প শুনি না। শোন শোন শোন, আমার কাছে যেসব গল্প তোরা শুনিস সেসব কিন্তু মোটেই কোনো কোনো খাজা গল্প নয়, বুঝলি? সেসব হলো বাস্তব ঘটনা। আর তোরা সেগুলোকেই অবিশ্বাস করিস। আ- ক্ষমা করো খুড়ো, আর অবিশ্বাস করব না আমি। হ্যাঁ হ্যাঁ, হোক, একটা গল্প হোক। ঠিক আছে, তোরা যখন এত করে বলছিস, তবে একটা ঘটনা তোদের আজকে বলবো। কিন্তু হ্যাঁ, যে ঘটনার কথা তোদের বলবো সেটা শুনলে দিন 15 ঠিক করে ঘুম হবে না তোদের। এ কথা কিন্তু আগেই বলে দিচ্ছি। ঘুম হবে না? আ, কি এমন ঘটেছিল? শুনি তবে। আমার বয়স তখন 27 কি 28 হবে। সেই সময় নিমডাঙ্গা গ্রামে আমার প্রথম পোস্টমাস্টারের চাকরি। চাকরির চিঠি পাওয়ার পরের দিনই আমি এই গ্রাম ছেড়ে নিমডাঙ্গা গ্রামে গিয়ে উঠি। সেখানে ডাকঘরের কাছাকাছি একটা পাকা বাড়ি ভাড়া নিই। গোটা নিমডাঙ্গায় ওই একটাই পাকা বাড়ি। বাড়িটা অনেক বছরের পুরনো। দেওয়ালে প্রায় সব ইট বেরিয়ে পড়েছে। ঘরের অনেকগুলো জানলারই খড়কড়ি ভেঙে ঝুলছে। পলেস্তারা খসে গেছে বহু জায়গাতে। এইদিকে ঘরের ভেতরে ইঁদুর বাদুড়ের বাস। আর বাড়িতে সব সময় একটা কিরকম যেন সোদা সোদা গন্ধ। অন্যদিকে বাড়িটির চারধারে না ছিল কোনো ঘরবাড়ি, আর না ছিল কোনো দোকানপাট। ডাকঘরটাই যা একটু ওই কাছে হবে, সেই জন্য ওই বাড়িটা ভাড়া নিয়েছিলাম আমি। আহ, যাই হোক, আমি প্রথম রাতটা কোনোভাবে সেখানে কাটালাম। তবে সারা রাত দু চোখের পাতা এক করতে পারলাম না। সারা রাত ইঁদুর বাদুড়ের উৎপাত। আর তার উপরে একটা ভাঙা জায়গায় এমন একটা পুরনো বাড়িতে থাকতে আমার কেমন যেন একটু অস্বস্তি হচ্ছিল। পরদিন সকাল 9টা বাজতে না বাজতেই বেরিয়ে পড়লাম কাজে। সারাদিন চিঠি নিয়ে ঘুরে বেড়ালাম গ্রামের এ মাথা থেকে ও মাথা। না, কাল সারাটা রাত একটুও ঘুম হলো না। বাড়িতে যে এত ইঁদুর রয়েছে তা কে জানতো। ওহ, না, বাড়িটা কাউকে দিয়ে একটা পরিষ্কার করিয়ে নিতে হচ্ছে, না হলে ভালো করে থাকা যাবে না। এমন সময় মদন বাবুকে ঘরে ঢুকতে দেখলাম। আমি তাকে জিজ্ঞাসা করলাম, মদন বাবু, বলছি এখানে কি কোনো কাজের লোক পাওয়া যেতে পারে? কাজের লোক? তার কিসের প্রয়োজন? আমি আসি তো, আমি করে দিয়ে আসবো বাবু। আপনার বাড়িটা কোথায় সেটা শুধু বলি দেন, আমি সময় করি গিয়া সাফ করে দিয়ে আসবো। আরে ওই তো সামনের মোড়ে একটাই যে পাকা বাড়িটা আছে না, ওই যে বাগান বাড়িটা, সেইটাই আমি ভাড়া নিয়েছি। আমার কথা শোনা মাত্রই মদন বাবু একেবারে আঁতকে উঠলেন। হ্যাঁ, কি বলেন কি? আরে কি হলো কি মদন বাবু, আপনার মুখটা ওরকম দেখাচ্ছে কেন? বাবু, আমি এই গাঁয়ের আদি বাসিন্দা। এই গ্রামেই আমার বড় হয়ে ওঠা। গ্রামের এমন কোনো খবর নাই যা আমি জানি না। কি বলছেন কি আপনি? মানে আমি ঠিক বুঝতে পারলাম না। আপনি কি বলতে চাইছেন বলুন তো?
বাবু, ওই বাড়িটা সুবিধের নয়। পারলে আজই আপনি ওই বাড়ি ছেড়ে অন্য কোথাও চলে যান। এ কি কিন্তু কেন? ওই বাড়িটার মালিক ছিলেন তারিণী চরণ বাবু। জীবনে কোনোদিন বিয়ে থাও করেন নাই তিনি। একা মানুষ ছিলেন। শুনেছি কিছু খারাপ লোকে নাকি ওনার ওই বাড়ি দখল করতে চেয়েছিল, কিন্তু তারিণী চরণ বাবু কোনোভাবেই রাজি না হওয়ায় অনেক ষড়যন্ত্র করি শেষমেশ ওই বাড়ি দখল করি নেয় ওই লোকগুলো। আর এই ঘটনা তারিণী চরণ বাবু সহ্য করতে পারেন নাই। রেল লাইনে গিয়া মাথা দেয় সে। শুধু তাই নয় বাবু, ওনার শেষকৃত্য নাকি হয়নি। এদিকে তারিণী চরণ বাবুর ওই ঘটনার পর শুনেছি 1 মাসের মধ্যেই ওই খারাপ লোকগুলো একে একে মরছে। আর কিভাবে মরল জানেন? আহ, আহ, কি কিভাবে, মানে কি 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 বলছেন বলুন তো এসব। তারিণী চরণ বাবুর আত্মা এসে ওদের সবারে মারি ফেলছে। আরে থামুন আপনি, যত সব আজগুবি বাজে কথা। রাত হয়েছে, আমাকে এবারে বাড়ি ফিরতে হবে। আমি আপনার ভালোর জন্য কথাগুলো বললাম বাবু। যা, সাইকেলের চেনটাও দেখি পড়ে গেল। আর কি, হেঁটেই যেতে হবে মনে হচ্ছে। ধুর বাবা, এই মদনবাবুর গল্প শুনতে শুনতে বেকার রাত হয়ে গেল। একই গ্রামে 8টা বাজতে না বাজতেই চারিদিক একেবারে শুনশান হয়ে যায়। তারপরে আবার গল্প শুনতে বসেছিলাম, তাও নাকি আবার কিসের গল্প? ভূতের গল্প। যত সব আজগুবি কথা। গ্রামের চারিদিকে ধু ধু অন্ধকার। মাঝে মধ্যে দূর থেকে দু একটা কুকুরের ডাক শোনা যাচ্ছিল। রাস্তা ধরে হেঁটে যাওয়ার সময় এক মুহূর্তের জন্য মনে হলো যেন কেউ যেন আমার পিছু নিয়েছে। আমি সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে পড়লাম। পেছনে ফিরে তাকাতেই দেখলাম কি না, কই, কেউ তো নেই। ওহ, কেন যে মনে হলো পেছনে কেউ ছিল কে জানে। আবারও কি একই একই ভুল হলো? কিন্তু চারিদিকে কেউ তো নেই। না 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 না, আমারই কোথাও একটা ভুল হচ্ছে এখানে। মদনবাবুর ওসব গল্প শোনার পর থেকেই আমার মাথায় এই সমস্ত আজে বাজে ভাবনা ঘুরছে। ওহ, না, তাড়াতাড়ি বাড়ি ফিরি। আমি অঘরে ঘুমোচ্ছিলাম, তা হঠাৎই ধীরে ধীরে জানলা খোলার একটা বীভৎস শব্দে আমার ঘুমটা ভেঙে গেল। চোখ খুলতেই দেখি জানলার বাইরে দাঁড়িয়ে উঁকি মারছে কে একটা। আমি আঁতকে উঠলাম। কে 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 বাইরে? সঙ্গে সঙ্গে সেই ছায়াটি অদৃশ্য হয়ে গেল। আমি তড়িঘড়ি বিছানা ছেড়ে সাহস করে জানলার কাছে গিয়ে দাঁড়ালাম। কে? চোর ডাকাত নয় তো? আরে কিন্তু গেল কোথায় নিমেষে? বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে আবারও যেই বিছানার দিকে এগিয়ে যাব, ঠিক সেই মুহূর্তে আবারও একটা শব্দ কানে এলো। আমি কান পেতে শুনলাম কেউ যেন কেউ যেন দরজায় ধাক্কা দিচ্ছে। আমার বুকের ভেতরটা একটু যেন কেঁপে উঠল।
এত রাতে এত রাতে কে ধাক্কা দিচ্ছে, তাও আবার ছাদের ঘরে? আমি ঘরের দরজা খুলে ভয়ে ভয়ে ধীর গতিতে এগিয়ে গেলাম ছাদের দিকে। সামনে গিয়ে দাঁড়াতেই দেখলাম দরজা থেকে বেশ খানিকটা দূরে ঘন কুয়াশার মধ্যে কে যেন একজন নিঃশব্দে দাঁড়িয়ে আছে, অস্পষ্ট একটা ছায়া মতো। কে 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 ওখানে? আমার বুকের হৃদস্পন্দন বেড়ে উঠল। আমার প্রশ্নের কোনো সাড়া দিল না সে। আমি আবারও জিজ্ঞাসা করলাম, কে আপনি? কে কে ওখানে? হ্যাঁ, কে আপনি? আমি এই কুয়াশার মধ্যেও তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে ছায়াটিকে ভালো করে লক্ষ্য করার চেষ্টা করলাম। বুঝলাম ফতুয়া ও পাঞ্জাবি পরা একজন লোক, একটি চাদর দিয়ে তার মুখখানা ঢাকা। আরো ভালোভাবে লক্ষ্য করতেই যাব এমন সময় ওপাশ থেকে একটা চাপা গলার স্বর ভেসে এলো। কেন এসেছিস আমার বাড়িতে? কেন? কে 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 আপনি? জানিস না এই বাড়িতে যে ঢোকে সে আর বেরোতে পারে না? তুইও পারবি না। আমার সারা শরীর তখন ভয় ঘেমে উঠল রীতিমতো। আপনি কে? এখানে আপনি এখানে কি করছেন? আমি আমি তারিণী চরণ। তারিণী চরণ মানে তো মদন বাবু আমায় আমায় যার কথা বলেছিলেন, কিন্তু উনি তো। আজ তোর শেষ রাত হবে এই বাড়িতে। লোকটা এক নিমেষে হাওয়ার মতো আমার সামনে এসে দাঁড়ালো। আমি কথা বলার সমস্ত শক্তি হারিয়ে ফেলেছি তখন। লোকটার গা থেকে সঙ্গে সঙ্গে চাদরটা সরে গেল। লোকটার মুন্ডহীন দেহ আমার সামনে দাঁড়িয়ে আছে। হঠাৎই আমার পেছন থেকে কেউ যেন একটা কথা বলে উঠল। এই বাড়ি আমার, আর কারোর নয়। আমি পেছনে ঘুরে তাকাতেই দেখলাম একটি রক্তাক্ত কাটা মাথা শূন্যে ভাসছে। সাথেই বিশ্রী ভাবে হাসছে সে। সেই প্রেত। আমার সারা শরীর হিম হয়ে গেল। মনে হচ্ছে কেউ আমাকে শক্ত করে চেপে ধরে রেখে দিয়েছে। থেকে আওয়াজ বের করতেও যেন প্রচন্ড কষ্ট হচ্ছে আমার। বাবু, বাবু ওঠেন, ওঠেন বাবু। মদন বাবু, মদন বাবু। আপনাকে আপনাকে ডাকঘরে দেখতে না পেয়ে আমার মনটা বড়ই ডাকছিল বাবু। আমি সাহস করি এই এই বাড়ির কাছে এসে দেখলুম বাড়ির সব দরজা জানলা খোলা। আপনার কথা ভেবে নিজেকে জোর করি এই বাড়িতে ঢোকালাম। আর ঢুকে দেখি আপনি এইভাবে পড়ে আছেন। কাল 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 কালকে কালকে আমি ওনাকে দেখেছি। ওনাকে আমি কালকে দেখেছি। কাকে বাবু? তারিণী চরণ, তারিণী চরণ বাবুকে। আচ্ছা মদন বাবু, আমাকে আমাকে একটু ভালো করে দেখুন তো। আমি 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 কি বেঁচে আছি? হ্যাঁ, আমি কি বেঁচে আছি? এই মদন বাবু দেখুন না, আমি 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 বেঁচে আছি, তাই না? আমি তো বেঁচে আছি। বাবু, আমি আপনারে বলেছিলাম এই বাড়িটা ভালো নয়। এই বাড়িতে দুদিনের বেশি কেউ থাকতে পারে না। অনেকে তো এ বাড়িতেই
যাকে, না না বাবু, আপনি আর দেরি করবেন না। আপনি এক্ষুনি এই বাড়ি ছেড়ে চলে যান। আর কখনো কখনো এই এই গ্রামে আসবেন না। হ্যাঁ, 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 আপনি ঠিকই বলেছেন। আমি 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 আর ওখানে থাকবো না। এক কাপড়েই আমি সেদিন গ্রাম ছেড়েছিলাম। সেই রাতের ঘটনাটা মনে পড়লে আজও আমার রাতের ঘুম রীতিমতো উড়ে যায় রে। এই বলে খুড়ো নিজের গল্প শেষ করলো। আগুনটাও প্রায় নিভে এসেছে। এদিকে রাতও হয়ে গেছে অনেক। তবে আজকের গল্পটা বেশ ভালোই জমলো। না, এবার বাড়ি ফিরতে হবে।